হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন রাত 9টা থেকে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি তোমাদের সিলেবাসের যে টপিক রয়েছে সেই টপিকের উপর থেকে প্রশ্ন উত্তরের ক্লাস করছি। তো আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব এবং এই টপিক থেকে অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে এসে থাকে, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আজকের এই মুঘল সাম্রাজ্যের উপর থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাথে অনেক এক্সট্রা নোটস আমরা দেখে নেব। তো প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করবে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে রাত 9টা থেকে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ ক্লাস এবং মর্নিং 7টায় মিক্স এমসিকিউ, যেটা আমরা জিকে জিএস এর ক্লাস করছি সেটা। এছাড়া আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের ক্লাসে দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করব। তো এটার সঠিক উত্তর সকলেই জানো, অপশন সি, বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। দেখো ডিটেলসে, বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ তিনি তৈমুর লং এবং চেঙ্গিস খান দুইজন বিশ্ববিখ্যাত কি বলবো রাজার বংশধর বলতে পারো। দেখো বাবর তার নিজের আত্মজীবনী তুজুকি বাবরি বা বাবরনামা রচনা করেন, যা তুর্কি ভাষায় লিখিত। তাকে কালান্দার উপাধি দেওয়া হয়েছিল তার উদারতার জন্য। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঔরঙ্গজেব ছিলেন জিন্দা পীর নামে পরিচিত। দেখো ঔরঙ্গজেব অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। ইসলাম ধর্মের প্রতি তার নিষ্ঠার জন্য তাকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হতো। তিনি 1658 সালে আলমগীর অর্থাৎ বিশ্ববিজেতা উপাধি গ্রহণ করেন। তিনি শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তার সময়ে মুঘল সাম্রাজ্য ভৌগোলিক দিক থেকে সর্বাধিক বিস্তার লাভ করেছিল। 3 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি প্রবর্তন করেন কে? তো দিন ই ইলাহি এটি প্রবর্তন করেছিলেন অপশন ডি, সম্রাট আকবর। কত সালে? 1582 সালে। সালটাও কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট এসে থাকে। দেখো ডিটেলসে, 1582 সালে আকবর সকল ধর্মের সারমর্ম নিয়ে দিন ই ইলাহি বা তৌহিদ ই ইলাহি এই একটি নতুন ধর্ম প্রবর্তন করেন। বীরবল ছিলেন প্রথম এবং শেষ হিন্দু যিনি এই ধর্মমত গ্রহণ করেছিলেন। আকবর 1575 সালে ফতেপুর সিক্রিতে ইবাদত খানা, যার অর্থ হচ্ছে উপাসনা গৃহ, নির্মাণ করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসে, এটিও স্টার মার্ক করবে। ইবাদত খানার অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে উপাসনা গৃহ বা ধর্ম নিয়ে আলোচনার স্থান। কত সালে নির্মাণ করেন? 1575 সালে। কোথায়? ফতেপুর সিক্রিতে। আকবরের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগের সূচনা বলা হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, মুঘল আমলের সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। তো দেখো মুঘল দরবারে এবং প্রশাসনিক সরকারি ভাষা ছিল ফার্সি বা পার্সিয়ান। বাবর তুর্কি ভাষায় তার স্মৃতিকথা লিখলেও পরবর্তীকালে মুঘল সাহিত্য মূলত ফার্সি ভাষায় রচিত হয়। আকবরের নির্দেশে মহাভারত এবং রামায়ণ ফার্সি ভাষায় অনুদিত হয়েছিল। মহাভারতের ফার্সি নাম হচ্ছে রজম নামা। এটা লামা নয়, নামা হবে, রজম নামা। 5 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালকে মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, জাহাঙ্গীরের রাজত্বকালকে। দেখো জাহাঙ্গীর নিজে একজন দক্ষ চিত্র সমালোচক ছিলেন এবং তার সময় মুঘল চিত্রকলা সর্বোচ্চ শিখরে পৌঁছায়।
ওস্তাদ মনসুর ছিলেন জাহাঙ্গীরের দরবারের একজন বিখ্যাত পশু পাখি এবং প্রকৃতির চিত্রশিল্পী। পরীক্ষায় প্রশ্ন আসে ওস্তাদ মনসুর যিনি জাহাঙ্গীরের দরবারে ছিলেন তিনি কিসের ছবি বেশি আঁকতেন? তিনি হচ্ছেন পশু পাখি এবং প্রকৃতির ছবি বেশি আঁকতেন। জাহাঙ্গীর তার প্রাসাদের বাইরে একটি ন্যায় জঞ্জির অর্থাৎ চেন অফ জাস্টিস স্থাপন করেছিলেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে এটিও। এবং তার আত্মজীবনীর নাম তুজুকি জাহাঙ্গীর। ওকে, মুঘল সাম্রাজ্যের মাত্র দুজন ব্যক্তি যারা নিজেদের আত্মজীবনী নিজেরা রচনা করেছিলেন, তারা কারা? এই হচ্ছে জাহাঙ্গীর এবং আর কে বাবর। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সামনেই আসতে চলেছে, দিন সংখ্যা খুব বেশি আর হাতে নেই, নেক্সট মান্থেই পরীক্ষা হয়তো। তো 30 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা ক্লাস পাবে। এছাড়া প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 1900+ প্রশ্ন উত্তর পাবে প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেটা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 6 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সম্রাট আকবর। কত সালে? এটিও পরীক্ষায় প্রশ্ন আসে, 1571 সালে। দেখো ডিটেলসে, 1571 সালে আকবর এই প্রথা চালু করেন। মনসব কথার অর্থ কি? পদ মর্যাদা বা র্যাঙ্ক। এই প্রথাটি তিনি মঙ্গোলিয়া বা মধ্য এশিয়ার সামরিক ব্যবস্থা থেকে গ্রহণ করেছিলেন। মনসবদাররা পদমর্যাদা বা সওয়ার, ঘর সওয়ার সংখ্যা অনুযায়ী বিভক্ত ছিলেন। এটি মুঘল প্রশাসনের মেরুদণ্ড ছিল। 7 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের সাময়িক পতন ঘটে এবং সুর বংশের প্রতিষ্ঠা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ। খুবই ইম্পর্টেন্ট এটি। দেখো 1540 সালে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে শের শাহ সুরি হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাজিত করেন। এই যুদ্ধের ফলে হুমায়ুন ভারত ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং মুঘল সাম্রাজ্য সাময়িকভাবে হাতছাড়া হয়। শের শাহ সুরি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা যেটা বর্তমানে জিটি রোড নামে পরিচিত সেটি সংস্কার করেন এবং রৌপ্য মুদ্রা রুপিয়া চালু করেন। পরবর্তীকালে 1955 সালে সরহিন্দের যুদ্ধে জয়ের মাধ্যমে হুমায়ুন পুনরায় দিল্লি উদ্ধার করেন, আবার মুঘল সাম্রাজ্য কন্টিনিউ হতে শুরু করে। মাঝখানের পিরিয়ডে এই যে 1540 থেকে 1555 সাল পর্যন্ত সুরি বংশ রাজত্ব করে দিল্লিতে, যেখানে শের শাহ সুরি এই সুরি বংশের প্রতিষ্ঠা করেছিলেন, হুমায়ুনকে পরাজিত করে। 8 নম্বর প্রশ্ন, ময়ূর সিংহাসন বা পিকক থ্রোন কার নির্দেশে নির্মিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শাহজাহানের নির্দেশ। দেখো ডিটেলসে, শাহজাহান বেবাদল খাঁয়ের তত্ত্বাবধানে বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। এই সিংহাসনে বিখ্যাত কোহিনূর হীরা বসানো ছিল। 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণের সময় ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা দুটোই পারস্য নিয়ে চলে যান। শাহজাহানের রাজত্বকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বা গোল্ডেন এজ অব আর্কিটেকচার বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, টোডরমল। দেখো রাজা টোডরমল আকবরের রাজসভায় জাপ্তি প্রথা বা দহশালা ব্যবস্থা 1580 সালে প্রবর্তন করেন। তিনি ছিলেন আকবরের নবরত্ন সভার অন্যতম সদস্য। টোডরমল এর আগে শের শাহ সুরির অধীনেও কাজ করেছিলেন। আবুল ফজল আইনি আকবরী এবং আকবরনামা রচনা করেছিলেন। আবুল ফজল হচ্ছে আকবরের সভাকবি। তো এই এক্সট্রা নোটসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, এই এক্সট্রা নোটসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে আনুষঙ্গিক তথ্য রেখেছি, তো প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালোভাবে দেখবে। 10 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় বাহাদুর শাহ। দেখো দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর দুজনই একই ব্যক্তি, দুটো নাম, ছিলেন শেষ মুঘল সম্রাট। 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অপরাধে ইংরেজরা তাকে বন্দী করে রেঙ্গুনে বা মায়ানমারে নির্বাসিত করে। তিনি একজন দক্ষ উর্দু কবি ছিলেন
এবং জাফর ছদ্মনামে কবিতা লিখতেন, যে কারণে তার নাম হচ্ছে বাহাদুর শাহ জাফর। এবং 1862 সালে রেঙ্গুনে তার মৃত্যু হয়। 11 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? ভিভিআই করে ফেলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1576 সালে। দেখো, 1576 সালে হলদিঘাটের যুদ্ধ মেবারের রানা প্রতাপ এবং আকবরের সেনাপতি মান সিংহের মধ্যে হয়েছিল। রানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল? চেতক, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যদিও মুঘলরা এই যুদ্ধে জয়লাভ করেছিল, কিন্তু রানা প্রতাপ বশ্যতা স্বীকার করেননি এবং আমৃত্যু সংগ্রাম চালিয়ে যান। 12 নম্বর প্রশ্ন, কার স্মৃতিসৌধ বা সমাধি বিবিকা মাকবারা নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, দিলরাস বানু বেগমের স্মৃতিসৌধ বিবিকা মাকবারা নামে পরিচিত। তো বিবিকা মাকবারা সম্পর্কে বিস্তারিত দেখবো। দেখো, এটি ঔরঙ্গজেবের স্ত্রী রাবেয়া উদ দুররানি বা দিলরাস বানু বেগমের সমাধি। এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। এটি দাক্ষিণাত্যের তাজমহল বা তাজমহলের সস্তা অনুকরণ নামে পরিচিত। অর্থাৎ এই যে বিবিকা মাকবারা সমাধিটা রয়েছে, যেটা দিলরাস বানু বেগমের সমাধি, অর্থাৎ ঔরঙ্গজেবের স্ত্রীর সমাধি, হুবহু তাজমহলের মতো দেখতে। যদি ছবি দেখানো যায়, অনেকেই ভুল করে হয়তো তাজমহলও বলে ফেলবে। এবং এটি নির্মাণ কে করেছিলেন? নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ, তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে, অর্থাৎ দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেছিলেন। 13 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1556 সালে। দেখো, এই যুদ্ধ আকবরের ওই অভিভাবক বৈরম খাঁ এবং আফগান নেতা হিমুর মধ্যে হয়েছিল। হিমু ছিলেন একজন হিন্দু, যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন এবং বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। এই যুদ্ধ লাভের ফলে ভারতে মুঘল শাসন সুদৃঢ় হয়। এখানে হিমু পরাজিত হয় এবং বৈরাম খাঁ আকবরের হয়ে জয়লাভ করে। 14 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসা প্রথম ইংরেজ দূত কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উইলিয়াম হকিংস। দেখো, ক্যাপ্টেন উইলিয়াম হকিংস 1608 সালে জাহাঙ্গীরের দরবারে আসেন। পরবর্তীতে 1615 সালে স্যার টমাস রো, রাজা প্রথম জেমসের দূত হিসাবে জাহাঙ্গীরের দরবারে আসেন। জাহাঙ্গীর ইংরেজদের সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দিয়েছিলেন এবং জাহাঙ্গীর উইলিয়াম হকিংসকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেন? এটাও স্টার মার্ক করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুলবদন বেগম। গুলবদন বেগম কে ছিলেন? হুমায়ুনের বোন। তার দাদার স্মৃতির উদ্দেশ্যে এই হুমায়ুন নামা রচনা করেছিলেন। দেখো ডিটেলসে, গুলবদন বেগম ছিলেন বাবরের কন্যা, অর্থাৎ হুমায়ুনের বোন। আকবরের অনুরোধে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। এই গ্রন্থে মুঘল হারেম জীবনযাত্রার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। 16 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রির বুলান্দ দারওয়াজা আকবর কোন জয়ের স্মরণে নির্মাণ করেছিলেন? এটাও ভিভিআই করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গুজরাট জয়। দেখো ডিটেলসে, 1572 থেকে 73 সালে গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে আকবর এই বুলান্দ দারওয়াজা ফতেপুর সিক্রিতে নির্মাণ করেন। এটি বিশ্বের সর্বোচ্চ প্রবেশদ্বারগুলির মধ্যে অন্যতম একটি। এটি ফতেপুর সিক্রির জামা মসজিদের প্রধান প্রবেশদ্বার এবং ফতেপুর সিক্রি আকবরের রাজধানী ছিল 1571 থেকে 1585 পর্যন্ত। 17 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিরক্ষর বা ইললিটারেট ছিলেন? পড়াশোনা জানতেন না। সঠিক উত্তর হবে অপশন সি, সম্রাট আকবর। দেখো, আকবর প্রথাগত শিক্ষা না পেলেও তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিদ্যানুরাগী। তার বিশাল গ্রন্থাগার ছিলেন এবং নিয়মিত পণ্ডিতদের দিয়ে বই পড়িয়ে শুনতেন। তিনি শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের এক বড় পৃষ্ঠপোষক ছিলেন। 18 নম্বর প্রশ্ন, উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, দারা শিকোহ।
দেখো, দারা শিখো ছিলেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র। তিনি 52টি উপনিষদ সির-ই আকবর নামে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। তাকে লঘু আকবর বা মিনি আকবর বলা হতো তার উদার মনোভাবের জন্য। ঔরঙ্গজেবের সাথে উত্তরাধিকারের যুদ্ধে সামুগড়ের যুদ্ধে তিনি পরাজিত হন এবং নিহত হন। ঔরঙ্গজেব তার নিজের দাদা এই দারা শিকোর গলা কেটে গোটা শহর ঘুরেছিলেন এই উত্তরাধিকারের যুদ্ধে। 19 নম্বর প্রশ্ন, দিল্লি লালকেল্লা বা রেড ফোর্ট কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, শাহজাহান। 1638 সালে শাহজাহান রাজধানী আগ্রা থেকে দিল্লিতে শাহজাহানবাদে স্থানান্তরিত করেন। দিল্লির তখন নাম কি রেখেছিল? শাহজাহানবাদ। লালকেল্লা নির্মাণ শুরু করেছিলেন কে? শাহজাহান। লালকেল্লার প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি, যিনি তাজমহলেরও স্থপতি ছিলেন। লালকেল্লার মধ্যে দেওয়ানি আম এবং দেওয়ানি খাস অবস্থিত রয়েছে। 20 নম্বর প্রশ্ন, শিখ গুরু অর্জুন দেবকে কোন মুঘল সম্রাট মৃত্যুদণ্ড দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জাহাঙ্গীর। দেখো, পঞ্চম শিখ গুরু অর্জুন দেব জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্য করার অপরাধে মৃত্যুদণ্ড পান। 1606 সালে তাকে হত্যা করা হয়। তারপর দেখো, নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব 1675 সালে এবং গুরু অর্জুন দেব স্বর্ণ মন্দির বা হরমন্দির সাহেব নির্মাণ সম্পন্ন করেছিলেন এবং আদি গ্রন্থ সংকলন করেছিলেন। দেখো, প্রত্যেকটা প্রশ্নের সাথে আনুষঙ্গিক অনেক তথ্য জানতে পারছি এবং এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তো এইগুলো ভালোভাবে দেখবে। 21 নম্বর প্রশ্ন, মুঘল আমলে বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন কার রাজসভায় ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, আকবরের। দেখো, তানসেন আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন ছিলেন। তানসেনের আসল নাম ছিল রামতনু পান্ডে। ভিভিআই করবে, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তিনি মিয়াকি মলহার, মিয়াকি টোডি এবং দরবারি কানরা রাগ সৃষ্টি করেছিলেন বলে মনে করা হয়। এগুলো এতটাও ইম্পর্টেন্ট নয় এবং তার সমাধি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত রয়েছে। 22 নম্বর প্রশ্ন, নূরজাহানের আসল নাম কি ছিল? নূরজাহানকে জাহাঙ্গীরের স্ত্রী, তো নূরজাহানের আসল নাম ছিল অপশন এ, মেহেরুন্নিসা। দেখো, 1611 সালে জাহাঙ্গীর তাকে বিবাহ করেন এবং নূরজাহান অর্থাৎ জগতের আলো উপাধি দেন। জাহাঙ্গীরের শাসনকালের শেষ দিকে নূরজাহান এবং তার জান্তা বা গোষ্ঠী মুঘল রাজনীতিতে প্রবল প্রভাব বিস্তার করেছিল। তিনি তার পিতা ইতমাদ উদ দৌলার সমাধি আগ্রায় নির্মাণ করেন, যা পিত্রাদুরা শৈলের এক অনন্য নিদর্শন। 23 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের আগে বাবর জিহাদ ঘোষণা করেছিলেন? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, খানুয়ার যুদ্ধে। দেখো, 1527 সালে খানুয়ার যুদ্ধ বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিং এর বা রানা সঙ্গের সাথে হয়। সৈন্যদের মনোবল বাড়াতে বাবর এই যুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং যুদ্ধের পর গাজী বা ধর্মযোদ্ধা উপাধি নেন। এই যুদ্ধের জয়ের ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি পুরোপুরিভাবে স্থায়ী হয়ে যায়। 24 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কে জিজিয়া কর পুনরায় প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব। দেখো, 1679 সালে ঔরঙ্গজেব অমুসলিমদের উপর জিজিয়া কর পুনরায় আরোপ করেন। এর আগে 1564 সালে সম্রাট আকবর এই কর বাতিল করে দিয়েছিলেন। ঔরঙ্গজেব হিন্দুদের তীর্থযাত্রার উপরও কর বসিয়েছিলেন। 25 নম্বর প্রশ্ন, পুরন্দরের সন্ধি বা ট্রিটি অফ পুরন্দর কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1665 সালে। দেখো, এই সন্ধি মুঘল সেনাপতি জয় সিংহ এবং মারাঠা নেতা শিবাজির মধ্যে স্বাক্ষরিত হয়। এই সন্ধি অনুযায়ী শিবাজি তার 35টি দুর্গের মধ্যে 23টি মুঘলদের হাতে তুলে দিতে বাধ্য হন এবং ঔরঙ্গজেব শিবাজিকে পার্বত্য মুশিক বা মাউন্টেন র্যাট বলে অভিভূত করতেন।
26, আকবরের সেনাপতি মান সিংহ কোথাকার রাজা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, আম্বর, জয়পুর। দেখো, মান সিং ছিলেন আকবরের নবরত্ন এবং অন্যতম এবং অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি। তিনি 1576 সালের হলদিঘাটের যুদ্ধে মুঘল বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বাংলা, বিহার এবং ওড়িশার সুবেদার বা গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 27 নম্বর প্রশ্ন দেখো, রজম নামা কোন বিখ্যাত হিন্দু ধর্মগ্রন্থের ফার্সি অনুবাদ? অলরেডি আমরা এটা এক্সট্রা নোটসে দেখেছি। সঠিক উত্তর হবে অপশন বি, মহাভারত। দেখো, আকবরের নির্দেশে ফৈজি এবং বদাউনি মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেন, যার নাম দেওয়া হয় রজমনামা বা যুদ্ধের বই। রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে? বদাউনি। আকবর একটি অনুবাদ বিভাগ বা ট্রান্সলেশন ডিপার্টমেন্ট চালু করেছিলেন। 28, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ শাহের আমলে। দেখো, নাদির শাহ 1739 সালে ভারতবর্ষ আক্রমণ করেন, যেটা কারনালের যুদ্ধ নামে পরিচিত। তিনি দিল্লি লুণ্ঠন করেন এবং বিখ্যাত ময়ূর সিংহাসন বা কোহিনূর হীরা পারস্যে নিয়ে চলে যান। বিলাসী জীবনযাপনের জন্য সম্রাট মোহাম্মদ শাহকে রঙ্গিলা বলা হতো। 29, মুঘল প্রশাসনের সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো? সঠিক উত্তর হবে অপশন বি, মীর বক্সি বলা হতো। দেখো, মীর বক্সি ছিলেন সামরিক নিয়োগ, বেতন প্রদান এবং গোয়েন্দা বিভাগের প্রধান। দিওয়ান বা উজির ছিলেন রাজস্ব বা অর্থ বিভাগের প্রধান। সদর উর সুদূর ছিলেন ধর্মীয় এবং অনুদান বিষয়ক মন্ত্রী। 30 নম্বর প্রশ্ন, তুলসীদাস কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সম্রাট আকবর। দেখো, গোস্বামী তুলসীদাস আকবরের সমসাময়িক ছিলেন, যদিও তিনি রাজদরবারের সাথে যুক্ত ছিলেন না। তিনি অবধি ভাষায় বিখ্যাত রামচরিত মানস রচনা করেছিলেন। তিনি হনুমান চল্লিশাও রচনা করেছিলেন বলে মনে করা হয়। 31 নম্বর প্রশ্ন, বাবরের সমাধি বা মাজার কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাবুল। দেখো, বাবর 1530 সালে আগ্রায় মারা যান এবং প্রথমে তাকে আকবর আরামবাগে সমাধিত করা হয়। পরে তার ইচ্ছা অনুযায়ী তার দেহাবশেষ কাবুলে, আফগানিস্তানে নিয়ে গিয়ে সমাধিত করা হয়। জাহাঙ্গীরের সমাধি লাহোরের শাহদারাতে অবস্থিত রয়েছে। তো বাবর এবং জাহাঙ্গীর এই দুইজন মুঘল সম্রাট যাদের সমাধি ভারতের বাইরে রয়েছে। বাকি সমস্ত মুঘল সম্রাটের সমাধি ভারতবর্ষে রয়েছে। এটাও পরীক্ষায় প্রশ্ন আছে। বাহাদুর শাহ জাফরের সমাধি মায়ানমারের ইয়াঙ্গুনে বা রেঙ্গুনে অবস্থিত রয়েছে, যেহেতু তিনি রেঙ্গুনে বা ইয়াঙ্গুনে মারা গিয়েছিলেন। 32 নম্বর প্রশ্ন, মুঘল আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য করার ফরমান কে প্রদান করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ফারুক সিয়ার। দেখো, 1717 সালে সম্রাট ফারুক সিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার বা ফরমান দেন। এই ফরমানকে কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। এর মাধ্যমে কোম্পানি বাংলায় মাত্র 3000 টাকার বিনিময়ে বাৎসরিক বিনা শুল্কের বাণিজ্যের অধিকার পায়। 33 নম্বর প্রশ্ন, আকবরের শেষ অভিযান কোনটি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আরসির গড় দুর্গ জয়। 1601 সালে আকবর খানদেশের আরসিরগড় দুর্গ জয় করেন। এটি আকবরের জীবনের শেষ সামরিক অভিযান। এই দুর্গটিকে দাক্ষিণাত্যের চাবিকাঠিও বলা হয়। 34, কোন মুঘল সম্রাট তামাক বা টব্যাকো ব্যবহার নিষিদ্ধ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জাহাঙ্গীর। দেখো, 1605 সালে পর্তুগিজরা ভারতে প্রথম তামাক নিয়ে আসে। তামাকের ক্ষতিকর প্রভাব লক্ষ্য করে 1617 সালে জাহাঙ্গীর এটিকে নিষিদ্ধ করেন, যদিও জাহাঙ্গীর নিজে মদ্যপান এবং আফিমে আসক্ত ছিলেন। 35 নম্বর প্রশ্ন, আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন?
সঠিক উত্তর অপশন এ শাহজাহান। দেখো আগ্রা দুর্গের ভিতরের মতি মসজিদটি শাহজাহান নির্মাণ করেন। দিল্লির লালকেল্লার ভিতরে যে মতি মসজিদ রয়েছে সেটি ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন। তো আগ্রার মতি মসজিদ শাহজাহান নির্মাণ করে এবং দিল্লির লালকেল্লার ভিতরের মতি মসজিদ ঔরঙ্গজেব নির্মাণ করে। লাহোরের মতি মসজিদটিও শাহজাহানের আমলে নির্মিত হয়েছে। 36, কোন মুঘল সম্রাটকে শাহ ই বেখবর বলা হতো? শাহ ই বেখবর বলা হতো অপশন এ প্রথম বাহাদুর শাহকে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার পুত্র প্রথম বাহাদুর শাহ বা মুয়াজ্জম নামেও তিনি পরিচিত, তিনি সিংহাসনে 70 বছর বয়সে বসেন। প্রশাসনের প্রতি উদাসীনতার জন্য ঐতিহাসিক কাফি খাঁ তাকে শাহ ই বেখবর আখ্যা দিয়েছিলেন। তিনি শিখ নেতা বান্দা বাহাদুরের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন। 37, দশবন্ত এবং বাসোয়ানা কোন সম্রাটের সবার বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি সম্রাট আকবর। আকবরের সময় মুঘল চিত্রশিল্পের ভিত্তি স্থাপিত হয়। দশবন্ত এবং বাসোয়ানা ছাড়াও আব্দুস সামাদ ছিলেন আকবরের দরবারের প্রধান চিত্রকর। দশবন্ত মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেন এবং চিত্রশিল্পের সুবর্ণযুগ বলা হয়ে থাকে জাহাঙ্গীরের সময়কালকে। 38, ইতোমাদ উদ দৌলার সমাধি কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি নূরজাহান। দেখো নূরজাহান তার পিতা গিয়াস বেগের উপাধি হচ্ছে এই ইতামাদ উদ দৌলা স্মরণে আগ্রা এটি নির্মাণ করেন। এটি সম্পূর্ণ শ্বেত পাথরে নির্মিত প্রথম মুঘল স্থাপত্য। এই সমাধিতে প্রথম ব্যাপকভাবে পিত্রাদুরা বা পাথরের উপর রঙিন পাথরের নকশা ব্যবহার করা হয়ে থাকে। 39, শিবাজিকে কত সালে আগ্রার মুঘল দরবারে বন্দী করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1666 সালে। দেখো পুরন্দরের সন্ধির পর শিবাজি ঔরঙ্গজেবের দরবারে আগ্রায় উপস্থিত হন। সেখানে তাকে অপমান করা হয় এবং আগ্রার জয়পুর ভবনে বন্দী রাখা হয়। শিবাজি ফলের ঝুড়িতে লুকিয়ে নাটকীয়ভাবে সেখান থেকে পালিয়ে যান। 40 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধ বা ব্যাটেল অফ চৌসা কত সালে সংঘটিত হয়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ 1539 সালে। দেখো এই যুদ্ধ হুমায়ুন এবং শেরশাহ সুরির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হন এবং কোনো ক্রমে নদী সাঁতরে প্রাণ বাঁচান। এই যুদ্ধের পরেই শেরশাহ উপাধি গ্রহণ করেন। তার আগে নাম ছিল কি শের খাঁ। এবং তার পরের বছরই আবার যুদ্ধ হয় 1540 সালে, কি বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ। সেখানেও হুমায়ুন পরাজিত হচ্ছে এবং মুঘল সাম্রাজ্য সাময়িকভাবে এখানে পতন হচ্ছে। শেরশাহ তার সুরি রাজবংশ প্রতিষ্ঠা করেছে। 41, মুঘল যুগের একমাত্র মহিলা রাজনীতিবিদ কে ছিলেন যিনি দীর্ঘ সময় শাসন কার্য পরিচালনা করেছেন পরোক্ষভাবে বলতে গেলে? সঠিক উত্তর হবে অপশন সি নূরজাহান। দেখো নূরজাহান 1611 থেকে 1627 পর্যন্ত জাহাঙ্গীরের রাজত্বকালে কার্যত নিজেই সাম্রাজ্য পরিচালনা করতেন। তার নামে জাহাঙ্গীরের নামে যৌথ মুদ্রা চালু ছিল। আকবরের ধাত্রীমা মহাম অং কিছুদিন শাসন কার্যে প্রভাব বিস্তার করেছিলেন। এত কিছু না জানলেও চলবে। 42, অমৃতসরের স্বর্ণ মন্দিরের জন্য জমিদান করেছিলেন কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন সি আকবর। দেখো আকবর চতুর্থ শিখ গুরু রামদাসকে 500 বিঘা জমি দান করেছিলেন। সেই জমিতেই পবিত্র সরোবর এবং অমৃতসরের স্বর্ণ মন্দির বা হর মন্দির সাহেব গড়ে ওঠে। আকবর শিখদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু তার পরবর্তী ঔরঙ্গজেব এবং জাহাঙ্গীর এতটা শ্রদ্ধাশীল ছিলেন না। 43, ফরাসি পর্যটক বার্নিয়ের কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি শাহজাহানের রাজত্বকালে। দেখো ফ্রাঁসোয়া বার্নিয়ে ছিলেন একজন ফরাসি চিকিৎসক এবং পর্যটক। তিনি শাহজাহানের শেষ জীবনে এবং ঔরঙ্গজেবের রাজত্বকালের শুরুর দিকে ভারতে এসেছিলেন। তিনি দারাশিকর চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন এবং তার লেখা বইয়ের নাম ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। 44, কোন মুঘল সম্রাট মুদ্রায় কালিমা
খোদাই করা নিষিদ্ধ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব মনে করতেন মুদ্রায় পবিত্র কালিমা খোদাই করা থাকলে তা মানুষের পায়ের নিচে পড়ে অপবিত্র হতে পারে, তাই তিনি মুদ্রায় কালিমা খোদাই বন্ধ করে দেন এবং তিনি দরবারে সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ করে দিয়েছিলেন। 45, শাহজাহানের নাম গ্রহণ করার আগে তার নাম কি ছিল? বিবিআই করবে, অর্থাৎ শাহজাহানের আসল নাম কি, প্রকৃত নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, খুররম ছিল তার আসল নাম শাহজাহানের। দেখো, শাহজাহানের বাল্য নাম ছিল শাহজাদা খুররম। দাক্ষিণাত্য বিজয় খুশি হয়ে জাহাঙ্গীর তাকে শাহজাহান বা বিশ্বের রাজা উপাধি দেন। সেলিমের উপাধি ছিল জাহাঙ্গীর, ফরিদের উপাধি ছিল শেরশাহ। নেক্সট দেখো 46, মধ্যযুগে ভারতে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড কে সংস্কার করেন? অলরেডি দেখেছি, সঠিক উত্তর হবে অপশন সি, শেরশাহ সূরি। দেখো, শেরশাহ সূরি প্রাচীন সড়কি আজম সংস্কার করেন, যা বর্তমানে জিটি রোড নামে পরিচিত। এটি সোনারগাঁও বাংলাদেশ থেকে পেশোয়ার পাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি রাস্তার পাশে সরাইখানা বা বিশ্রামাগার নির্মাণ এবং বৃক্ষরোপণ করেছিলেন। 47, কোন মুঘল রাজকুমার ভগবত গীতা ফার্সি ভাষায় অনুবাদ করেন? সঠিক উত্তর হবে অপশন এ, দারা শিকোহ। দেখো, দারা শিকোহ ছিলেন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। তিনি ভগবত গীতা এবং যোগ বৈশিষ্ট্য ফরাসি ভাষায় অনুবাদ করেন। তিনি হিন্দু এবং মুসলিম ধর্মের মধ্যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছিলেন। তার রচিত একটি বিখ্যাত বই হলো মাজমা উল বাহরাইন, অর্থাৎ দুই সাগরের মিলন। যদিও দারা শিকোহকে তার ভাই ঔরঙ্গজেব উত্তরাধিকারের যে যুদ্ধ হয়েছিল কে সিংহাসনে বসবে, সেখানে দারা শিকোহকে হত্যা করে এবং তার গলা কেটে গোটা শহরে ঘুরেছিলেন। 48, মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয় কোন যুদ্ধের পর? সঠিক উত্তর হবে অপশন ডি, কার্নেলের যুদ্ধের পর 1739 সালে, যেখানে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করছে, তারপর থেকে পতন ত্বরান্বিত হয় এবং 1857 সালে মুঘল সাম্রাজ্য একদম পুরোপুরি ভেঙে যায়। নেক্সট দেখো, নাদির শাহের আক্রমণের ফলে কার্নেলের যুদ্ধ হয় এবং মুঘলদের দুর্বলতা প্রকাশ্যে চলে আসে। অর্থনৈতিকভাবে মুঘল কোষাগার শূন্য হয়ে পড়ে। এর পরবর্তীতে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে, মারাঠাদের দুর্বল করে দেয়, পরোক্ষভাবে ইংরেজদের উত্থানে সাহায্য করে। 49, শ্রীনগরের শালিমার বাগ এবং নিষাদ বাগ কে তৈরি করেছিলেন? গুরুত্বপূর্ণ এটিও। সঠিক উত্তর হবে অপশন বি, জাহাঙ্গীর। দেখো, জাহাঙ্গীর প্রকৃতি প্রেমী ছিলেন এবং কাশ্মীরে এই সুন্দর বাগানগুলি নির্মাণ করেছিলেন। তিনি কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ মনে করতেন এবং তার স্ত্রী নূরজাহানও বাগান তৈরিতে উৎসাহী ছিলেন। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আকবরের রাজত্বকালে বিচার বিভাগের প্রধান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, কাজী উল কুজ্জাত। দেখো, প্রধান বিচারপতিকে বলা হতো কাজী উল কুজ্জাত বা চিফ কোয়াজি। কোতোয়াল ছিলেন শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বা পুলিশ প্রধান এবং সম্রাট নিজেই ছিলেন সর্বোচ্চ বিচারক এবং প্রতি বুধবার তিনি বিচার কার্য পরিচালনা করতেন। তো এই ছিল 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। খুবই গুরুত্বপূর্ণ টপিক মুঘল সাম্রাজ্যের ওপর থেকে। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই এটা লাইক করে দাও। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, 30 দিনের চ্যালেঞ্জ কোর্স WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী তোমরা ক্লাস পাবে এবং এখান থেকে প্রস্তুতি পাবে। এছাড়া প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে, 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, 1900+ প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা প্র্যাকটিস সেট পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।